গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের কোশ্চেন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজকে করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে 12, 28, 21 এবং 45-এর প্রতিটিতে এক্স যোগ করা হলে এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতিক হবে। x+3 এবং 4x+1-এর সমানুপাতিক কত? তাহলে কি বলেছে না 12, 28, 21 আর 45-এর সঙ্গে এক্স যোগ করলে সংখ্যাগুলো সমানুপাতিক হয়। তাহলে কি হবে না বলেছে 12 প্লাস এক্স বাই 28 প্লাস এক্স সমান সমান 21 প্লাস এক্স বাই 45 প্লাস এক্স। এবার এইটাকে সমাধান করে এক্সের মান বার করতে হবে। সমাধান করতে গেলে আমাদের প্রথমে এটাকে যোগভাগ প্রক্রিয়া করতে হবে। তো যোগভাগ প্রক্রিয়াটা কি? যোগভাগ প্রক্রিয়া তোমরা জানো, তাও আমি একবার দেখিয়ে দিই। যোগভাগ প্রক্রিয়াটা হচ্ছে, ধরো এ বাই বি সমান সমান সি বাই ডি একটা রাশি আছে। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে না এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এই যে প্রক্রিয়াটাতে করলাম এটাকে যোগভাগ প্রক্রিয়া বলে। তো এইটাই এখানে করব। তাহলে প্রথমে করি 12 প্লাস এক্স প্লাস 28 প্লাস এক্স বাই 12 প্লাস এক্স মাইনাস 28 মাইনাস এক্স সমান সমান 21 প্লাস এক্স প্লাস 45 প্লাস এক্স বাই 21 প্লাস এক্স মাইনাস 45 মাইনাস এক্স। ঠিক আছে, নিচে দেখো এক্স দুটো কেটে যাবে, এখানেও এক্স কেটে যাবে। তাহলে উপরে হচ্ছে 40 প্লাস 2x আর নিচে হচ্ছে মাইনাস 16 আর এদিকে হচ্ছে 66 প্লাস 2x আর নিচে হচ্ছে মাইনাস 24। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 8 দুগুণে 16, 3 আটা 24। এবার যদি বজ্রগুণন করে দিই তাহলে হচ্ছে কত 120 প্লাস 6x সমান সমান 132 প্লাস 4x। তাহলে এক্সটার দিকে নিয়ে আসলে হবে 2x সমান সমান 120 থেকে 132 গেলে 12। তাহলে x সমান সমান 6। তাহলে এক্সের ভ্যালু 6 বেরিয়েছে। এইবার দেখো বলেছে x+3 এবং 4x+1-এর মধ্য সমানুপাতিক কত? তাহলে x+3 আর 4x+1-এর যদি মধ্য সমানুপাতিক y হয় তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কত হবে? ওয়াই স্কোয়ার সমান সমান x+1 ইন্টু 4x+1। কারণ দেখো যদি মধ্য সমানুপাতিক এ আর বি এর মধ্য সমানুপাতিক সি হয় তাহলে ফর্মুলাটা হচ্ছে সি স্কোয়ার সমান সমান এ বি। আমরা সেটা এখানে লিখলাম। এবার এক্সের মান এখানে বসিয়ে দেবো, এটা 3 হবে। হ্যাঁ, তাহলে এখানে 6 + 3 9 আর 4x+1 4x+1 মানে 4 6 24 একে 25, 9 গুণ 25। তাহলে ওয়াই সমান সমান কত হবে না √9 ইন্টু 25 মানে 3 ইন্টু 5 মানে 3 5 15। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 8 জন লোক 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। 5 দিন পর আগামী 8 দিনের মধ্যে কাজ শেষ করার জন্য অনুরোধ করা হয়। সময় মতো কাজ শেষ করতে আরও কতজনকে কাজে নিযুক্ত করতে হবে? তার মানে কি বলেছে? বলেছে 8 জন লোকের 20 দিনে কাজটা একটা করতে পারে। ঠিক আছে, 8 জন লোক 20 দিনে ধরো একাংশ কাজ করছে। এবার কি বলেছে 5 দিন পর, তার মানে 8 জন লোক 5 দিন কাজ করে ফেলেছে। তাহলে বাকি কত আছে? 8 জন লোকে 15 দিনের কাজ বাকি আছে। ঠিক আছে, এবার এই কাজটা আমাকে শেষ করতে হবে 8 দিনের মধ্যে। তাহলে কতজন লোক লাগবে? ঠিক আছে, তাহলে আমরা কি জানি না M1 D1 সমান সমান M2 D2। তাহলে এখানে কত? এখানে M1 সমান সমান 8 আর D1 সমান সমান 15 দিন আর M2 এটাই আমাকে বার করতে হবে। আর D2টা কত? D2 বলেছে 8 দিনে। তাহলে আমরা এখানে M2 সমান সমান কী হবে? M1 D1 বাই D2। তাহলে মানগুলো বসিয়ে দিই। মান বসালে কত হবে? M1 সমান সমান 8, D1 হচ্ছে 15 আর D2 হচ্ছে 8। 8 8 কেটে গেল, তাহলে 15 জন লোক লাগবে। তাহলে আমার কতজন লোক ছিল? আমার লোক ছিল হচ্ছে 8 জন। তাহলে আমার কাজটা শেষ করতে 15 জন লোক লাগবে। তাহলে কতজন লোক নিযুক্ত করতে হবে? 15 মাইনাস 8 সমান সমান 7 জন লোক নিযুক্ত করতে হবে। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ এবং বি দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 575 কিমি। একটি ট্রেন স্টেশন এ থেকে
3টে যাত্রা শুরু করে এবং 50 কিমি প্রতি ঘন্টা গড় গতিবেগে স্টেশন বির দিকে অগ্রসর হয়। আরেকটি ট্রেন বিকেল 3:30 স্টেশন বি থেকে যাত্রা শুরু করে এবং 60 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে স্টেশন এর দিকে রওনা হয়। স্টেশন এ থেকে কত দূরে ট্রেনটি মিলিত হবে? দেখো কি বলেছে না, দুটো স্টেশন এ আর বি, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 575 কিলোমিটার। ঠিক আছে, এবার স্টেশন এ থেকে 3টের সময় ট্রেনটা রওনা হয়েছে। তাহলে 3টের সময় স্টেশন এ থেকে রওনা হলো এবং 3:30 সময় বি থেকে রওনা হয়েছে। তাহলে এই আধ ঘন্টায় এ স্টেশন থেকে যে ট্রেনটি রওনা হয়েছে কতটা পথ গেছে না, আধ ঘন্টায় এ ট্রেনটির গতিবেগ কত? 50 কিলোমিটার। তাহলে 50 কিলোমিটার যদি গতিবেগ হয় তাহলে হাফ ঘন্টায় কতটা যাবে? 25 কিলোমিটার পথ যাবে। তাহলে এ থেকে যে ট্রেনটি ছেড়েছে সেটি 25 কিলোমিটার পথ এগিয়ে এসেছে। এবার 3:30 সময় তাহলে এই দুটো ট্রেনের মধ্যে এ আর বি দুটো ট্রেনের মধ্যে তখন দূরত্ব কত? তখন আর 575 কিলোমিটার নেই, 25 কিলোমিটার কমে গেছে। তাহলে 3:30 সময় দুটো ট্রেনের মধ্যে দূরত্ব হবে হচ্ছে 575 মাইনাস 25 সমান 550 কিলোমিটার। এইবার এ ট্রেনটি বি স্টেশনের দিকে যাচ্ছে এবং বি ট্রেনটি এ স্টেশনের দিকে যাত্রা শুরু করেছে এবং দুটো ট্রেনের গতিবেগ একটা হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আরেকটা হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দুটো ট্রেনের আপেক্ষিক গতিবেগ কত? 50 প্লাস 60 সমান 110 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 110 কিলোমিটার যদি প্রতি ঘন্টায় অতিক্রম করে তাহলে 550 কিলোমিটার যেতে কত সময় লাগবে না, 550 কিলোমিটার যেতে সময় লাগবে 550/110 মানে হচ্ছে সমান 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা পর দুজনের দেখা হবে। তাহলে 3:30 রওনা হয়েছিল, 5 ঘন্টা পর যদি দুটো ট্রেনের দেখা হয় তাহলে কখন রওনা দেখা হবে না, 3:30 থেকে 5 ঘন্টা যোগ করলে 8:30টার সময় ওদের দেখা হবে। তাহলে দেখো বলেছে এ স্টেশন থেকে ওই দেখা হওয়া জায়গাটার দূরত্ব কত। তাহলে এ স্টেশন থেকে কতক্ষণ সময় লেগেছে না, দেখো 5 ঘন্টায় গেছে, তার আধ ঘন্টা আগে এ স্টেশন থেকে রওনা হয়েছে। তাহলে এ স্টেশন থেকে ওই দুটো ট্রেনের মিলিত হওয়া জায়গা যেতে সময় লেগেছে 5.5 ঘন্টা। তাহলে 5.5 ঘন্টা ট্রেনটা কতটা পথ যাবে না, ট্রেনটার গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা আর 5.5 ঘন্টায় যাবে 50 × 5.5 মানে 11/2, তাহলে 25 সমান 275 কিলোমিটার। তাহলে এই স্টেশন থেকে ওই জায়গাটির দূরত্ব হবে 275 কিলোমিটার। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন গাড়ি ব্যবসায়ী 1,08,500 টাকায় একটি পুরনো গাড়ি কিনেছেন এবং এর রক্ষণাবেক্ষণের জন্য কিছু অর্থ ব্যয় করেছেন। তিনি এটিকে 1,56,250 টাকায় বিক্রি করেন, যার ফলে 25% লাভ হয়। গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য তিনি কত টাকা খরচ করেছেন? দেখো 25% লাভ হয়। 25% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে এখানে কত টাকায় বিক্রি করেছে? 1,56,250 টাকায়। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 1,56,250 টাকা ইন্টু 100/125। তাহলে এটাকে 25 দিয়ে কাটলে 4 × 25 100, 5 × 25 125। এটাকে 5 দিয়ে কেটে দিই, 3 × 5 = 15, 5 × 1 = 5, 5 × 2 = 10, 5 × 5 = 25। তাহলে এবার 4 দিয়ে এটা গুণ করলে হবে 4 0 0, 4 5 = 20, 4 2 × 8 9 10, 4 1 4 আর 1 5, 3 4 12। তাহলে 1,25,000 টাকা। তাহলে এটা হচ্ছে গাড়িটির ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে যে টাকায় গাড়িটি কিনেছে তার সঙ্গে প্লাস যে টাকাটা গাড়ির পেছনে ব্যয় করেছে। তাহলে গাড়িটি কিনেছে কত? 1,08,500 টাকায়। তাহলে সেটা যদি বাদ দিয়ে দিই বা বাকি টাকাটাই সে গাড়ির পেছনে ব্যয় করেছে, তাই জন্যই ক্রয় মূল্য 1,25,000 টাকা হয়েছে। তাহলে বাদ দিলে হচ্ছে 500 6 1 16,500 টাকা। তাহলে গাড়ির পেছনে ব্যয় করেছে 16,500 টাকা। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে মান নির্ণয় করো।
cos 10 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 50 ডিগ্রি, cos 70 ডিগ্রি, cos 90 ডিগ্রি। তাহলে দেখো আগে আমরা একটা অঙ্ক এরকম করেছিলাম যে 90 ডিগ্রি মাইনাস থিটা ওই ফর্মুলায়। এখানে দেখো cos 10 ডিগ্রি আছে, এটাকে যদি 90 ডিগ্রি মাইনাস থিটা করি তাহলে হবে cos 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তাহলে সাইন 80 ডিগ্রি, দেখো সাইন 80-র মান এখানে নেই, তাহলে আমরা এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা এখানে বসিয়ে করতে পারবো না। তাহলে এটা কি করব না, দেখো কি কি মান আছে না, cos 10 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 50 ডিগ্রি, cos 70 ডিগ্রি আর cos 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথম যেটা সম্ভাবনা 90 ডিগ্রি মাইনাস থিটা ওটা এখানে বসাতে পারছি না। তাহলে এরপরে দেখো মান বসানোর ব্যাপার আছে। তাহলে মান বসানোর ক্ষেত্রে আমরা cos 10-এর মান জানি না, cos 30-র মান জানি, cos 50 জানি না, cos 70 জানি না, আবার cos 90-র মানটা জানি। তাহলে এই দুটোর মান বসিয়ে কিছু করা যাবে কিনা দেখতে গিয়ে বোঝা যাচ্ছে যে আমরা জানি cos 90-র মান 0, আর সবগুলো যেহেতু গুণ হয়েছে তাহলে একটা যদি 0 হয় পুরো গুণফলটাই 0 হবে, তাহলে পুরো মানটাই এটা 0। তাহলে এর মান কত? 0। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে মান নির্ণয় করো 515 ইন্টু 485। দেখো এই অঙ্কগুলো কীভাবে করবে না, 515 ইন্টু 485 আছে, এটাকে আমরা লিখবো 515কে লিখবো 500 প্লাস 15, আর 485কে লিখবো 500 মাইনাস 15। তাহলে কী হলো দেখো, এ প্লাস বি, এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 500 স্কোয়ার মানে 5 5 25, আর দুটো শূন্যর জন্য 4টে শূন্য, আর 15 স্কোয়ার মানে 225। তাহলে হবে হচ্ছে 5 5 10, 7 7 9 4 2, তাহলে 2 4 9 7 7 5, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক চক্রবৃদ্ধিতে 3 বছরে বেড়ে 5040 টাকা হয়। সুদের হার প্রথম বছর 20%, দ্বিতীয় বছর 40% এবং তৃতীয় বছরে 50% হলে আসলের পরিমাণ কত? তাহলে আসলটা ধরি পি। তাহলে বলেছে পি ইন্টু প্রথম বছরের সুদের হার কত বলেছে 20%, তাহলে 1 প্লাস 20/100। দ্বিতীয় বছরে সুদের হার কত বলেছে 40%, তাহলে ইন্টু 1 প্লাস 40/100, আর তৃতীয় বছরে সুদের হার কত বলেছে 50%, তাহলে ইন্টু 1 প্লাস 50/100। এইটাই করে সবৃদ্ধিমূল কত হয়েছে? সবৃদ্ধিমূল হয়েছে 5040 টাকা। তাহলে দেখো কাটলে 1-এর 5, 2-এর 5 আর 1-এর 2, তাহলে পি ইন্টু 6-এর 5 ইন্টু 7-এর 5 ইন্টু 3-এর 2 সমান সমান 5040। তাহলে পি সমান সমান 5040 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2, আর নিচে চলে আসবে 6 গুণ 7 গুণ 3। আগে 3 দিয়ে কাটি, 3 1 3, 4 5, 3 6 18, 19 20, 3 8 24। 7 দিয়ে কাটি, 7 2 14, 15 16, 4 7 28, 240, 4 6 24, 40 হলো। তাহলে 5 5 25, 25 2 50, 4 5 20, তাহলে 2000 টাকা। আসলের পরিমাণ 2000 টাকা, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 1190 স্টার 6 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে স্টারের স্থানে সবচেয়ে বড় সংখ্যা বসবে। তাহলে দেখো কি বলেছে না, 1190 স্টার 6, এই তো সংখ্যাটা, এটা 9 দ্বারা বিভাজ্য হলে বলেছে স্টারের জায়গায় বৃহত্তম কোন সংখ্যাটা বসবে। দেখো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মের মতো একই, অর্থাৎ সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে অঙ্কগুলোর সমষ্টি কত এখানে, তাহলে 1 প্লাস 1 প্লাস 9 প্লাস 6, এই হচ্ছে এখানে অঙ্ক। তাহলে হচ্ছে 9 6 15 1 16 1 17, তাহলে 17। এবার 9-এর গুণিতক কত, 9 18 27। তাহলে দেখো এই 17-র সঙ্গে 1 যোগ করলেই 18 হবে, যেটা 9-এর গুণিতক, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য হবে। অথবা 17-র সঙ্গে 10 যোগ করলে 27 হবে, সেটাও 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এবার যেহেতু এখানে অঙ্কটা একই হবে তাহলে 10টা হবে না, একই হবে, তাহলে উত্তর 2।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে 3 কোসেকে সমান সমান 7 হয়, তাহলে কসে গুণ ট্যানের মান কত? তাহলে কি বলেছে না 3 কোসেকে সমান সমান 7, তাহলে অতএব কোসেকে সমান সমান কত হচ্ছে 7/3। এইবার আমরা আগে দেখে নিই কিসের মান বার করতে বলেছে কসে ইন্টু ট্যানে। ঠিক আছে, কসে এটাকে কসে রাখলাম, ট্যান এটাকে লিখলাম সাইনে বাই কসে। তাহলে কসে কসে কেটে গেল, তাহলে এখানে থাকছে হচ্ছে সাইনে। তাহলে দেখো আমরা কোসেকের মান জানি, সাইনের মান বার করতে হবে। তাহলে সাইনে সমান সমান কি 1/কোসেকে, মানে 1/7/3, মানে হচ্ছে 3/7। তাহলে উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x + 3y + 2 = 0 হয়, তবে x³ + 27y³ + 8 - 18xy এর মান কত? ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে না x + 3y + 2 = 0। তাহলে দেখো আমরা একটা ফর্মুলা জানি যে a + b + c = যদি 0 হয়, তাহলে আমরা কি জানি না a³ + b³ + c³ = 3abc। ঠিক আছে, এটা এই ফর্মুলাটার উপর বেস করে এই অঙ্কটা হবে। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে x + 3y + 2 = 0। তাহলে a³ মানে x³ + b³ মানে 3y তার হোল কিউব + c³ মানে 2³ = 3a মানে x, b মানে 3y আর c মানে 2। তাহলে কত আসছে দেখো, x³ 3 × 3 = 3 × 27 y³ প্লাস 2³ মানে 8 = 3 × 3 = 9, 9 × 2 = 18 xy। তাহলে আমরা লিখতে পারি যে x³ + 27y³ প্লাস 8 মাইনাস 18xy = 0। তাহলে এর মান কত হলো 0। তাহলে উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে রান্নার তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, খরচ অপরিবর্তিত রাখতে পরিবারকে তেলের খরচ কত শতাংশ কমাতে হবে? তাহলে দেখো তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হয়েছে 100 টাকার যারা তেল ব্যবহার করতো তাদের 25 টাকা দাম বেড়ে হয়ে গেছে এখন 125 টাকা। তার মানে 100 টাকা আগে খরচ করলে এখন 25 টাকা খরচ বেড়ে হয়েছে 125 টাকা খরচ করছে। ঠিক আছে, তাহলে বলছে খরচ অপরিবর্তিত থাকবে, তার মানে আমি এখন আর 125 টাকা খরচ করব না, খরচ আমি 100 টাকাই করতে চাই। তাহলে কি হবে, আমাকে 25 টাকা দাম কমাতে হবে। তাহলে কত টাকা থেকে 25 টাকা কমাতে হবে? 125 থেকে 25 টাকা কমাতে হবে। তাহলে 125-এ যদি 25 টাকা কমাতে হয়, তাহলে কত পার্সেন্টেজ দাম কমাতে হবে? তাহলে 25 কততে কমছে? 125-এ কমবে। কত পার্সেন্ট মানে ইন্টু 100, 5×25 125 আর 5×20 100। তাহলে দাম কমাতে হবে 20%। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ত্রিভুজের পরিসীমা 200 একক, যদি এর দুটি বাহু সমান হয় এবং তৃতীয় বাহু সমান বাহুর থেকে 20 একক বেশি হয়, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দুটো বাহু সমান, তাহলে দুটো বাহুর এক একটা x একক করে, তাহলে একটা x একক, দ্বিতীয় বাহুটাও x একক হবে। আর তৃতীয় বাহুটা কি বলেছে না সমান দুটো বাহু থেকে 20 একক বেশি, তাহলে তৃতীয় বাহুটা হবে x + 20। তাহলে ত্রিভুজটার পরিসীমা কত হচ্ছে? ত্রিভুজটার পরিসীমা হচ্ছে x + x + x + 20 = 200 একক। তাহলে হচ্ছে 3x = 180, তাহলে x = 60 একক। এবার বলেছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? x + 20 মানে 60 + 20 80 একক। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে মিতালি এবং ঝুলন একটি ব্যবসায় যথাক্রমে 336 টাকা এবং 231 টাকা বিনিয়োগ করেছেন, কিন্তু মিতালি কয়েক মাস পর তার টাকা তুলে নেন। যদি 12 মাস শেষে মিতালি ও ঝুলনের মধ্যে লাভ 2:3 অনুপাতে ভাগ করা হয়, তাহলে কত মাস পরে মিতালি তার টাকা তুলে নিল? দেখো মিতালি কত টাকা দিয়েছে, মিতালি ব্যবসা শুরুর সময় দিয়েছে হচ্ছে 336 টাকা। আর ঝুলন কত টাকা দিয়েছে? ঝুলন ব্যবসা শুরুর সময় দিয়েছে 231 টাকা। এইবার কি বলেছে, কিন্তু মিতালি কয়েক মাস পরে টাকা তুলে নেন। তাহলে ধরি মিতালি x মাস পরে টাকা তুলে নেন, তাহলে 336 টাকা x মাস খেটেছিল।
ঠিক আছে। আর ঝুলনের টাকা 231 টাকা, 12 মাসই খেটেছে। খেটে তাদের মধ্যে যে লাভের অনুপাত হয়েছে কত না 2:3। তাহলে এখান থেকে x সমান সমান কত হবে? x হবে হচ্ছে 2 গুণ 231 গুণ 12 বাই 336 গুণ 3, 3 4 12, 4 দিয়ে কাটি, 4 32, 4 4 16, 2 দিয়ে কাটি 42। এবার 7 দিয়ে 6 7 42, এটা 7 দিয়ে কাটলে 3 7 21, 3 7 21, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 11 33। তাহলে কত আসছে? 11/2 সমান 5.5। তাহলে কি বলেছে? কত মাস পরে মিতালি তার টাকা তুলে নিল? 5.5 মাস পরেই মিতালি তার টাকা তুলে নিয়েছিল। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি নিচু জমি 48 মিটার দীর্ঘ এবং 31.5 মিটার চওড়া। এই জমির উচ্চতা 6.5 ডেসিমিটার বাড়ানোর জন্য একটি 27 মিটার দীর্ঘ এবং 18.2 মিটার প্রশস্ত পাশের প্লট খনন করা হয়েছিল। প্লটের গভীরতা কত হবে? যেই জমিটার উচ্চতা বাড়ানো হবে তার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে 31.5 মিটার, আর উচ্চতা কতটা বাড়ানো হবে? উচ্চতা বাড়ানো হবে 6.5 ডেসিমিটার। তাহলে ওই জমিটার আয়তন কত হচ্ছে? আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 48 ইন্টু 31.5 ইন্টু 6.5 ডেসিমিটার আছে, এটাকেও মিটার এখন নিয়ে গেলাম, তাহলে বাই 10। তাহলে এর আয়তন হচ্ছে এত ঘনমিটার। এবার যেই জমিটা থেকে মাটি কাটা হচ্ছে সেই জমিটার দৈর্ঘ্য কত না দৈর্ঘ্য 27 মিটার, প্রস্থ কত? প্রস্থ 18.2 মিটার, আর ধরি যে এর গভীরতা হবে x মিটার। তাহলে এই যে জমিটা, এই জমিটার মাটি কেটে এই জমিটাকে উচ্চতা বৃদ্ধি করা হয়েছে, তাহলে এই দুটোর আয়তন সমান হয়। ঠিক আছে, তাহলে x সমান হবে হচ্ছে 48 ইন্টু 31.5 ইন্টু 6.5 বাই 27 ইন্টু 18.2 ইন্টু 10। এবার আচ্ছা, একটা পয়েন্টগুলো তুলে নিচে শূন্য এনে দিলাম, তাহলে নিচে একটা শূন্য আসবে। ঠিক আছে, এবার এটাকে যদি ক্যালকুলেশন করি, 5 13 65, আর 13 দিয়ে কাটলে 13 1 13, 4 13 52, 3 নং 27, এটা 3 নং 27, 5 নং 45, 3 16 48, 7 দুগুণে 14 আর 5 7 35, 2 8 দুগুণে 16, 5 5 দুগুণে 10, 5 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে x সমান 2 মিটার। তাহলে প্লটের গভীরতা কত হবে? 2 মিটার। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 11টি ফলাফলের গড় 60 নম্বর। যদি প্রথম 6টি ফলাফলের গড় 59 নম্বর হয় এবং শেষ 6টির 62 নম্বর হয়, তাহলে ষষ্ঠ ফলাফলের নম্বর কত? তাহলে দেখো কি বলেছে, প্রথম 6টি ফলাফলের গড় হচ্ছে 59, তাহলে 6টির গড় যদি 59 হয়, 6টির সমষ্টি কত হবে? 59 ইন্টু 6 মানে হচ্ছে 354। আর পরে শেষ 6টির হচ্ছে গড় হচ্ছে 62। যদি শেষ 6টির গড় 62 হয়, সমষ্টি কত হবে? 62 ইন্টু 6, তাহলে 6 দুগুণে 12, 6 6 36 একে 37। তাহলে এই 6 6 12টি, এই 12টি ফলাফলের সমষ্টি কত? 12টি ফলাফলের সমষ্টি হচ্ছে 4 আর 2 6, 7 5 12, 3 3 6 আর 1 7, 726। এই যে 12টি ফলাফল হয়েছে, প্রথম 6 আর শেষ 6 হওয়ার জন্য ষষ্ঠ ফলাফলটি এখানে দুবার আছে। আর 11টি ফলাফলের গড় কত বলেছে? 11টি ফলাফলের গড় বলেছে 60। তাহলে 11টি ফলাফলের সমষ্টি কত হবে? 60 ইন্টু 11, 6 11 66, 660। তাহলে এই 12টি ফলাফল থেকে যদি 11টি ফলাফল বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে 6 6 6 12, 66। তাহলে এই ষষ্ঠ ফলাফলের নম্বর হচ্ছে 66। উত্তর 4।